হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথস ইনফিনিটি অফিসিয়াল। ফ্রেন্ডস, আজকের ক্লাসে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড ক্লাস 10 কোষে দেখি 4 আয়তঘন বা কিউবয়েড এই চ্যাপ্টারের বা এই অধ্যায়ের আমরা পরবর্তী অঙ্কগুলোর সলিউশন শিখব। তো অলরেডি আমরা এই অধ্যায় বা এই চ্যাপ্টারের আমরা দুটো পার্ট আমি তোমাদের কাছে দুটো পার্টে বেশ কিছু অঙ্কের সলিউশন আমি তোমাদের করে শিখিয়ে বুঝিয়ে দিয়েছি উইথ কনসেপ্ট। তো আশা রাখি তোমাদের কোনো রকম সমস্যা হয়নি। যদি সেরকম কোনো রকম অঙ্ক নিয়ে বা তোমাদের কোনো রকম কনসেপ্ট নিয়ে তোমাদের ডাউট বা কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং দেরি না করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আর বেল আইকনে ক্লিক করে দেবে যাতে পরবর্তী ভিডিওর আপডেট বা নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তো দেরি না করে আমরা আজকে ক্লাস শুরু করছি। তো আজকের ক্লাসের আমাদের প্রথম অঙ্কটা হবে কোশ্চেন নাম্বার 15। তো অলরেডি আমরা 14 অবধি করে ফেলেছি। তো প্রত্যেকটা অঙ্কই তোমরা আশা রাখি খুব ভালো করে বুঝেছো, শিখতে পেরেছো। অবশ্যই যদি সেরকম কোনো রকম তোমাদের সলিউশন নিয়ে কোনো ডাউট বা কোয়ারিজ থাকে বা কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর অবশ্যই চ্যানেলটাকে প্রচুর পরিমাণে তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো, আমার সহযোগিতাটা সবার কাছে পৌঁছিয়ে দাও। তো আশা রাখি তোমাদের আপকামিং এক্সামগুলো খুবই ভালো হবে। আমি চেষ্টা করবো প্রত্যেকটা পার্ট, প্রত্যেকটা এক্সারসাইজ তোমাদের খুব ডিটেলসে ভালো করে শিখিয়ে দেওয়ার। ওকে, তো 15 নম্বরের অঙ্কটা কি আছে তোমরা বইতে দেখতে পাচ্ছ। বলছে ঘনকাকৃতি একটি সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চা থেকে সমান মাপের 64 বালতি জল তুলে নিলে চৌবাচ্চাটির 1/3 জলপূর্ণ থাকে। চৌবাচ্চার একটি ধারের দৈর্ঘ্য 1.2 মিটার হলে প্রতিটি বালতিতে কত লিটার জল ধরে তা হিসাব করে লিখি। খুবই ইম্পর্ট্যান্ট এই অঙ্কটা, এটাকে তোমরা স্টার দিয়ে নাও। ঠিক আছে, এই অঙ্কটা তোমরা স্টার দিয়ে নাও কারণ এটা তোমাদের পরীক্ষার জন্য বেশ ইম্পর্টেন্ট। ওকে, আমি স্টার দিয়ে দিলাম, খুবই ইম্পর্টেন্ট, 100% গ্যারান্টিড কিন্তু এই অঙ্কটা। ওকে, ভালো করে কিন্তু অঙ্কটা তোমরা বুঝবে। অঙ্কটা কি আছে বলছে যে ঘনকাকৃতি একটি সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চা থেকে সমান মাপের 64 বালতি জল তুলে নিলে চৌবাচ্চাটির 1/3 জলপূর্ণ থাকে। চৌবাচ্চাটির একটি ধারের দৈর্ঘ্য 1.2 মিটার হলে প্রতিটি বালতিতে কত লিটার জল ধরে তা হিসাব করে লিখি। দেখো এটা করবো কিভাবে, তাহলে এখানে চৌবাচ্চাটি কি আকারের আছে, ঘনকাকৃতি। তাহলে লিখবো কি যে চৌবাচ্চাটি ঘনকাকৃতি। ঠিক আছে, তাহলে ঘনকাকৃতি চৌবাচ্চাটির প্রতিটি ধারের দৈর্ঘ্য বা একটি ধারের দৈর্ঘ্য, একটি ধার এরকম লিখে নেবে এখানে, ইজ ইকুয়ালস টু কত বলেছে 1.2 মিটার। ঠিক আছে, 1.2 মিটার। ওকে, 1.2 মিটার বলে দিয়েছে। এবার দেখো যে এই 1.2 মিটারটাকে আমি ডেসিমিটারে কনভার্ট করে নেবো। ঠিক আছে, কেন তার পরের রিজনটা আমি তোমাদের বলবো বা তোমরা বুঝতে পারবে। তাহলে কি লিখলাম যে ঘনকাকৃতি চৌবাচ্চাটির একটি ধার বা একটি ধারের দৈর্ঘ্য 1.2 মিটার। তাহলে 1.2 মিটার মানে কত, দ্যাট ইজ 12 ডেসিমিটার। ঠিক আছে, 12 ডেসিমিটার। ওকে, 12 ডেসিমিটার। ওকে, 12 ডেসিমিটার, কারণ 1.2 মিটারকে যদি আমি 10 দিয়ে গুণ করি, কারণ মিটার ডেসি সেন্টি, তাহলে 10 দিয়ে গুণ করলে 12 ডেসিমিটার হয়ে যাচ্ছে। ওকে, তাহলে চৌবাচ্চাটির আয়তন কত হবে, চৌবাচ্চাটির আয়তন, সুতরাং চৌবাচ্চাটির আয়তন, ঠিক আছে, চৌবাচ্চাটির আয়তন কত হবে, তাহলে আয়তন হয়ে যাচ্ছে বাহুর কিউব বা ধারের কিউব হবে। ওকে, আমরা সূত্র অলরেডি শিখেছি, আয়তন সমান সমান কত হবে, দ্যাট ইজ 12 কিউব। ওকে, 12 হোল কিউব। এত ঘন ডেসিমিটার পাশে লিখে দাও, এত ঘন ডেসিমিটার। ওকে, এত ঘন ডেসিমিটার ইজিক্যালস টু, এবার 12 কিউব মানে কত, দেখো 12কে 12 দিয়ে গুণ করলে হচ্ছে 144। ঠিক আছে, 144 হয়ে যাচ্ছে। এবার তাকে 12 দিয়ে গুণ করো ফার্দার, তাহলে করলে কত হয়ে যাচ্ছে, তাহলে
দুই চারে আট, দুই চারে আট, দুই অক্ষে দুই ইন্টু চার চার এক, তাহলে কত হচ্ছে? দ্যাট ইজ 8 2 6 7 1, তাহলে 1728 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে 12 কিউব মানে হয়ে যাচ্ছে 1728 ঘন ডেসিমিটার। ওকে, ঘন ডেসিমিটার। এইটুখানি ক্লিয়ার হচ্ছে? তাহলে আমরা চৌবাচ্চাটির আয়তন পেলাম কত? 1728 ঘনমিটার। তার মানেটা কি? চৌবাচ্চাটির আয়তন মানে কি? অর্থাৎ চৌবাচ্চাটিতে এত ডেসিমিটার জল আছে। অর্থাৎ তাহলে লিখবো কি যে অর্থাৎ চৌবাচ্চাটির আয়তন 1728 ঘন ডেসিমিটার। তার মানে কি? চৌবাচ্চাটিতে 1728 ঘন ডেসিমিটার জল রয়েছে। ঠিক আছে, অর্থাৎ চৌবাচ্চাটিতে এরকম লিখে নেবে এখানে, চৌবাচ্চাটিতে 1700 আমি এখানে ডিসিএম কিউব লিখে দিচ্ছি। ঠিক আছে, ডিসিএম মানে ডেসিমিটার কিউব, ঘন ডেসিমিটার, ডিসিএম কিউব জল রয়েছে। ওকে, টোটাল জল রয়েছে, জল আছে। এইটুখানি ক্লিয়ার হচ্ছে? অর্থাৎ চৌবাচ্চাটিতে 1728 ঘন ডেসিমিটার জল আছে। এইটুখানি আশাটা কি তোমরা বুঝতে পেরেছো? ওকে, এবার কি বলছে দেখো, বলছে যে এই চৌবাচ্চাটি থেকে, মানে ধরো এরকম একটা ঘনকাকৃতি চৌবাচ্চা রয়েছে। ঠিক আছে, এরকম একটা ঘনকাকৃতি চৌবাচ্চাটা রয়েছে। আমি জাস্ট পুরো তলটা আঁকছি না, পুরো জাস্ট আর আমরা কি নিয়ে চৌবাচ্চাটার প্রত্যেকটা তল হচ্ছে একটা বর্গক্ষেত্রাকার। তো এবার এখানে যত পরিমাণ জল আছে, এইখান থেকে আমি 64 বালতি মানে 64 এত বালতি আমি জল তুলে নিলাম। ঠিক আছে, বলছে তুলে নিলে চৌবাচ্চাটির 1/3 অংশ। এবার এই 64 বালতি জল তুলে নেওয়ার পর, ঠিক আছে, 64 বালতি জল তুলে নেওয়ার পর, ঠিক আছে, তুলে নেওয়ার পর কি হচ্ছে যে এখানে 64 বালতি জল তুলে নেওয়ার পর দেখা যাচ্ছে যে এই চৌবাচ্চাটি মোট জলের 1/3 অংশ পূর্ণ থাকে। আমি আবার বলছি, এই চৌবাচ্চাটিতে যত পরিমাণ জল রয়েছে, ঠিক আছে, ভালো করে বুঝবে, এই চৌবাচ্চাটিতে যত পরিমাণ জল রয়েছে তার 1/3 অংশ পূর্ণ রয়েছে। কখন রয়েছে? 64 বালতি মানে যতটা পরিমাণ এই চৌবাচ্চাটার মধ্যে জল রয়েছে বা চৌবাচ্চাটির মধ্যে জল রয়েছে, ঠিক আছে, তার মধ্যে 64 বালতি মানে সেখান থেকে 64খানা বালতি আমি জল বার করে নিলাম। নেওয়ার পর দেখা যাচ্ছে কি এই চৌবাচ্চাটি 1/3 অংশ পূর্ণ রয়েছে। ঠিক আছে, আমি আবার বলছি, চৌবাচ্চাটিতে মোট কত লিটার জল আছে, মোট কত ঘন ডেসিমিটার জল আছে, আমি লিটার বলছি না এখন। ঠিক আছে, 1728 ঘন ডেসিমিটার জল রয়েছে। ঠিক আছে, 1728 ঘন ডেসিমিটার জল রয়েছে। এবার এই 1700 ঘন ডেসিমিটার জল থেকে আমি 64 বালতি জল বাইর করে নিলাম। দেখা গেল তারপরে কি দেখতে পাচ্ছি যে তাহলে দেখা যাচ্ছে চৌবাচ্চাটিতে তাহলে 1/3 অংশ জল রয়েছে। অর্থাৎ এই এত 1728 ঘন ডেসিমিটারের মধ্যে 1/3 অংশ জল পরিপূর্ণ রয়েছে। ঠিক আছে, তাহলে আমরা কি লিখবো যে চৌবাচ্চাটিতে তাহলে কি লিখছে যে চৌবাচ্চাটির তাহলে চৌবাচ্চাটি থেকে 64 বালতি এরকম লিখে করতে হবে। ঠিক আছে, 64 বালতি জল তুলে নেওয়ার পর, ঠিক আছে, জল তুলে নেওয়ার পর চৌবাচ্চাটি কি বলেছে? চৌবাচ্চাটির 1/3 অংশ জল পূর্ণ থাকে। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে, জল পূর্ণ থাকে, এইটুকুনি লিখতেই হবে। ঠিক আছে,
থাকে। বোঝা যাচ্ছে ব্যাপারটা? তাহলে চৌবাচ্চাটিতে এত ঘন ডেসিমিটার জল রয়েছে। এবার চৌবাচ্চাটি থেকে 64 বালতি জল তুলে নেওয়ার পর চৌবাচ্চাটির 1/3 অংশ জলপূর্ণ থাকে। সুতরাং জল থাকে, চৌবাচ্চাটিতে জল পূর্ণ থাকে, মানে জল থাকে, ঠিক আছে, ইজিক্যালস টু কত, টোটাল অ্যামাউন্ট কত থাকছে 1728, তাই তো 1728, তার 1/3 অংশ রয়েছে পূর্ণ আছে, তাহলে তার 1/3 অংশ মানে হচ্ছে ইন্টু 1/3, তাই তো ইন্টু 1/3। আমি আবার বলছি, দেখো যে বলছে টোটাল যে জলটা রয়েছে চৌবাচ্চাটিতে সেটা হচ্ছে তার আয়তন হয়ে যাচ্ছে 1728 ডেসিমিটার কিউব। এবার সেটা থেকে আমি 64 বালতি জল তুলে নেওয়ার পর এই টোটালটার 1/3 অংশ জলপূর্ণ থাকছে চৌবাচ্চাটিতে। তাহলে টোটালটার 1/3 অংশ মানে কত সেটা আমরা বের করি। তাহলে এত ঘন ডেসিমিটার বা ডিসিএম কিউব, ওকে, অর্থাৎ চৌবাচ্চাটিতে এখনো জল থাকছে তার 1/3 অংশ, টোটালটার 1/3 অংশ, তাহলে কত হচ্ছে টোটালটার, তাহলে 3 × 5 = 15, 3 × 5 = 15, 2 3 × 7 = 21 আর 3 × 6 = 18, অর্থাৎ 576 ডিসিএম কিউব চৌবাচ্চাটিতে এখনো জল রয়েছে। এইটুখানি ক্লিয়ার হচ্ছে? অর্থাৎ 576 ঘন ডেসিমিটার জল এখনো চৌবাচ্চাটিতে রয়েছে, অর্থাৎ টোটাল যে চৌবাচ্চাটিতে জল আয়তে মানে থাকে সেটা হচ্ছে 1728 ঘন ডেসিমিটার। এবার তার 1/3 অংশ জলপূর্ণ থাকছে, তাহলে তার 1/3 অংশ কত, দ্যাট ইজ 576 ঘন ডেসিমিটার জল অর্থাৎ চৌবাচ্চাটিতে রয়েছে। তাহলে বাকি যে জলটা সেটা আমি 64 বালতির মধ্যে রেখেছি, মানে থাকছে, থেকে যাচ্ছে, টোটাল 1728 ঘন ডেসিমিটার, তার 1/3 অংশ চৌবাচ্চায় থাকছে, তাহলে বাকি জলটা থাকবে 64খানা বালতিতে। তাহলে বাকি জলটা কোথায়? সুতরাং বাকি জল, অবশিষ্ট জল, সুতরাং অবশিষ্ট জল ঠিক আছে, অবশিষ্ট জল যা 64টি বালতিতে, বা এটা লেখা হচ্ছে অবশিষ্ট জল লেখো, তাহলে ঠিক আছে ইজিক্যালস টু কত হবে, টোটাল হচ্ছে 1728 মাইনাস 576, ঠিক আছে, ব্র্যাকেট ক্লোজ করে ডিসিএম কিউব, তাহলে বিয়োগ করলে কত হচ্ছে দেখো, 6, 8 থেকে 6 বিয়োগ করলে কত হচ্ছে, দ্যাট ইজ 18, দ্যাট ইজ 6 7 8 2, তাই তো, তারপরে 7 7 এখানে 2 12, দ্যাট ইজ 5, ওকে, হাতে 1 6 1 7, তাহলে 1152 ঘন ডেসিমিটার, এত ঘন ডেসিমিটার জল আমি ওই 64খানা বালতিতে তুলে নিয়েছি, ঠিক আছে, সমান সমান 64টি বালতিতে তোলা হয়, এটা কিন্তু পাশে লিখে দেবে, ঠিক আছে, তাহলে ঠিক আছে। তাহলে অবশিষ্ট জল 1152 ঘন ডেসিমিটার। এবার এই জলটাই তো 64টি বালতি দিয়ে তোলা হয়, তাই না? এইটুখানি ক্লিয়ার হচ্ছে? তাহলে আমাকে প্রশ্ন করেছে যে প্রত্যেকটি বালতিতে কত লিটার করে জল ধরবে, ঠিক আছে, তাহলে আমরা পেয়ে যাবো। এবারে এটা মুছে দিলাম, এখানটা এই সাইডে করেছি, ঠিক আছে, তাহলে আমি কি লিখতে পারি যে সুতরাং 64টি বালতিতে জল সমান কত, ইজ ইকালস টু কত থাকে, দ্যাট ইজ 1152 ডিসিএম কিউব, তাই তো, অর্থাৎ 64খানা বালতি দিয়ে আমি টোটাল জলটা তুলেছি হচ্ছে 1152 ঘন ডেসিমিটার। আমাকে বলেছে একটা বালতিতে তাহলে জল কি করবে, তাহলে লিখবো কি, সুতরাং একটি বালতিতে জল থাকবে কত, ইজ ইকুয়ালস টু 1152 বাই কত হবে, দ্যাট ইজ 64, ঠিক আছে, এত ডিসিএম কিউব, এটা মাথায় রাখতে হবে, এত ডিসিএম কিউব রেখে দাও, ইজ ইকুয়ালস টু, তাহলে 64কে
152 দিয়ে কাটাকুটি করো, 4 দিয়ে কাটাকুটি করলে কত হচ্ছে, বা এখানে ভাগ করে দেখো কত হচ্ছে। তাহলে এখানে 1,152কে 64 দিয়ে যদি ভাগ করি আমরা, তাহলে কত হচ্ছে 64, ওকে 64, ঠিক আছে 64, ওকে 64, 4 একে 5, 4 একে 5, 6 5, হাতে 1, হাতে 1, তাহলে 2 নামলো কোণে। এবার এটা কত হবে দেখো, যে 8 দিয়ে যদি করি আমি, ঠিক আছে 8 দিয়ে যদি করি, তাহলে 4 টা 32, 2 হাতে 3, 6 টা 48 আর 3 51, তাহলে 18 হয়ে যাচ্ছে। অর্থাৎ 64কে যদি আমরা 18 দিয়ে ভাগ করি, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 64কে যদি আমরা মানে 1,152কে ভাগ করি, তাহলে আমরা পাচ্ছি 18, তার মানে হচ্ছে 18 ডিসিএম কিউব। অর্থাৎ প্রত্যেকটা বালতিতে কত ডেসিমিটার, ঘন ডেসিমিটার করে জল থাকবে, 18 ঘন ডেসিমিটার করে জল থাকবে। আর 18 ঘন ডেসিমিটার মানে হচ্ছে 18 লিটার। এটা কিন্তু মুখস্থ রাখতে হবে। এবারে কেন স্যার, তার রিজনটা পাশে আমি লিখে দিচ্ছি। অর্থাৎ প্রত্যেকটা বালতিতে কত লিটার করে জল থাকবে, 18 লিটার করে জল থাকবে। এবার একটা কথা কিন্তু এখানে আমাদের লিখে দিতে হবে, ঠিক আছে, সেটা কি দেখে নাও। সেটা হয়ে যাচ্ছে এখানে পাশে লিখে দেবে যে যেহেতু এক ডিসিএম কিউব, এটা কিন্তু মনে রাখতে হবে, 1 ডিসিএম কিউব সমান সমান 1 লিটার। এটা কিন্তু মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। 1 ডিসিএম কিউব মানে 1 ঘন ডেসিমিটার মানে হচ্ছে 1 লিটার, ওকে 1 ঘন ডেসিমিটার মানে হচ্ছে 1 লিটার, ওকে। আমি এটা পাশে লিখে দিয়েছি, তো এটা একটু উপরে লিখে দিচ্ছি। এটা লিখে নেবে যে পাশে, যে এটা কিন্তু পাশে লিখে নিতে হবে যে 1 ডিসিএম কিউব সমান সমান 1 লিটার। এটা কিন্তু মুখস্থ রাখতে হবে, ওকে। তাহলে 18 ডিসিএম কিউব মানে হচ্ছে 18 লিটার। অর্থাৎ প্রত্যেকটা বালতিতে কত লিটার করে জল থাকবে, 64 লিটার করে জল থাকবে। খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তো আমি মুছিনি, পুরো সম্পূর্ণ অংশটুকুই বোর্ডে তোমাদের করে দেখালাম। তো আমি জাস্ট আরেকবার বুঝিয়ে দিচ্ছি অঙ্কটা। তো এরকম ধরো একটা ঘনকাকৃতি চৌবাচ্চা রয়েছে, ঠিক আছে, এরকম ঘনকাকৃতি চৌবাচ্চাটা রয়েছে। আর ঘনকাকৃতি চৌবাচ্চার প্রত্যেকটা তল হয় একটা কি বর্গক্ষেত্রাকার, যার প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য বা বাহুর দৈর্ঘ্য দিয়ে দিয়েছে 1.2 মিটার করে, ঠিক আছে 1.2 মিটার করে। এইটুখানি ক্লিয়ার হচ্ছে, 1.2 মিটার করে দিয়ে দিয়েছে। এবার এই চৌবাচ্চাটিতে মানে আমরা কি করলাম, যে একটি ধার হয়েছে 1.2 মিটার, তাহলে এটাকে ডেসিমিটারে কনভার্ট করলাম, তাহলে 1.2 মিটার মানে হচ্ছে 12 ডেসিমিটার। তাহলে চৌবাচ্চাটার আমরা আয়তন বের করলাম। এবার চৌবাচ্চাটার আয়তন মানেই তো হচ্ছে চৌবাচ্চাটিতে কত মানে পরিমাণ জল ওর মধ্যে থাকবে, তাই তো। আয়তন বলতে কি বোঝাচ্ছে, ওর মধ্যে ওর যে স্পেসটা, ওই স্পেসের মধ্যে বস্তুটা যতটা পরিমাণ থাকবে সেটাই হবে সেই বস্তুটার আয়তন, ঠিক আছে। তো তাহলে চৌবাচ্চাটিতে আমি কত লিখছি, 1728 ঘন ডেসিমিটার জল রয়েছে। এবার কি বলছে দেখো, এই যে 1728 ঘন ডেসিমিটার যে জলটা রয়েছে, তার মধ্যে থেকে 64 বালতি আমি জল তুলে নেওয়ার পর দেখা যাচ্ছে যে 1/3 অংশ জলপূর্ণ থাকছে। তাহলে টোটাল জল ছিল 1728 ঘন ডেসিমিটার, তার 1/3 অংশ কত হবে সেটাই চৌবাচ্চাটার মধ্যে পড়ে থাকবে। তাহলে 1728-এর 1/3 অংশ মানে হচ্ছে 576 ঘন ডেসিমিটার। অর্থাৎ এই 64 বালতি জল তুলে নেওয়ার পর চৌবাচ্চাটির মধ্যে 576 ডিসিএম কিউব জল বর্তমান থাকছে। তাহলে অবশিষ্ট জল নিশ্চয়ই 64 বালতি দ্বারা তোলা হয়েছে বা নেওয়া হয়েছে। তাহলে অবশিষ্ট জল কি করে বের করব, টোটাল জলের অ্যামাউন্টটা থেকে আমরা যতটুকু পরিমাণ এখন বর্তমানে পূর্ণ আছে সেটা বিয়োগ করে দেবো, তাই তো। তাহলে কত হবে, 1728 মাইনাস 576 মানে 1152 ঘন ডেসিমিটার। অর্থাৎ এই 1152 ঘন ডেসিমিটার জলই আমি 64 বালতি দিয়ে তুলেছি, বা 64টি বালতি দিয়ে আমি তোলা হয়েছে বা তুলে নেওয়া হয়েছে। তাহলে এবার আমাকে বলেছে যে একটা বালতিতে যদি 64 বালতিতে টোটাল জলের পরিমাণ, টোটাল জল 1152 ঘন ডেসিমিটার তোলা হয়, তাহলে একটা বালতিতে কত লিটার করে জল থাকবে, ঠিক আছে। তাহলে 64 বালতিতে জল আছে 1152 ঘন ডেসিমিটার, তাহলে একটাই কত থাকবে, ডিভাইড করলে আমরা পেলাম হচ্ছে 18 ঘন ডেসিমিটার। আর 18 ঘন ডেসিমিটার মানে মাথায় রাখবে কোনে 18 লিটার। পাশে লিখে দিচ্ছি যে 1 ঘন ডেসিমিটার মানে 1 লিটার। এটা কিন্তু মুখস্থ রাখতে হবে। অর্থাৎ প্রত্যেকটা বালতিতে 18 লিটার করে জল থাকবে। এখন খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, আমি স্টার দিয়ে দিলাম কোনে পরীক্ষার জন্য, বেশ ইম্পর্টেন্ট, ওকে। তো
তো পরের অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে কোশ্চেন নাম্বার 16। তো অঙ্কটা কি আছে, বলছে যে এক গ্রোস দেশলাই বাক্সের একটি প্যাকেটের দৈর্ঘ্য, ঠিক আছে, এক গ্রোস দেশলাই, এক গ্রোস মানে হচ্ছে 12 ডজন, ঠিক আছে। বলছে একটি প্যাকেটের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 2.8 ডেসিমিটার, 1.5 ডেসিমিটার এবং 0.9 ডেসিমিটার হলে একটি দেশলাই বাক্সের আয়তন কত হবে, ঠিক আছে। খুব ভালো একটা অঙ্ক। এবং যদি একটি দেশলাই বাক্সের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার এবং প্রস্থ 3.5 সেন্টিমিটার হয় তবে তার উচ্চতা কত হবে তা হিসাব করো, ঠিক আছে। তাহলে এখানে এক গ্রোস দেশলাই বাক্স, তার মধ্যে একটা প্যাকেটের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা দিয়ে দিয়েছে, ঠিক আছে। ওকে, বোঝা যাচ্ছে ব্যাপারটা। তাহলে একটি প্যাকেটের, তাহলে কি লিখবো, যে একটি প্যাকেটের দৈর্ঘ্য, একটি প্যাকেটের এরকম লিখে করতে হবে, ঠিক আছে। একটি প্যাকেটের দৈর্ঘ্য সমান সমান কত আছে, দেখো একটি প্যাকেটের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে হচ্ছে 2.8 ডিসিএম, ঠিক আছে, 2.8 ডিসিএম। ওকে, প্রস্থ আমি কিন্তু ক্যালকুলেশনটা আমি খাতায় করে তোমাদের এখানে লিখছি, তো তোমরা যখন করবে তখন ক্যালকুলেশনটা পাশে কিন্তু করে নেবে, ঠিক আছে। দৈর্ঘ্য, প্রস্থ হচ্ছে 1.5 ডেসিমিটার। ওকে, প্রস্থ ইজ ইকুয়ালস টু 1.5 ডিসিএম। আর উচ্চতা কত, উচ্চতা হয়ে যাচ্ছে, উচ্চতা হয়ে যাচ্ছে 0.9 ডিসিএম। ওকে, 0.9 ডিসিএম। ওকে, তাহলে সুতরাং আয়তন কত হবে, আয়তনটা বের করো। তাহলে একটা প্যাকেটের আয়তন কত হবে, তোমরা জানো যে দৈর্ঘ্য, প্রস্থ ইন্টু উচ্চতা, কারণ দেশলাইয়ের প্যাকেটটা এরকম জাস্ট থাকে, তাই তো, জাস্ট লাইক এরকম আয়তঘনাকার শেপের থাকে। তাহলে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, তাহলে আয়তন হচ্ছে দ্যাট ইজ 2.8 মাল্টিপ্লাইড বাই 1.5 মাল্টিপ্লাইড বাই 0.9, ঠিক আছে। এত ডিসিএম কিউব লিখে দাও, ডিসিএম কিউব লিখে দাও, কারণ ঘন ডেসিমিটার হয়ে গেছে। তো এবার দেখো যে এখানে একটা কাজ করো, যে এখানে কিছু কাটাকুটি করার দরকার নেই, এখানে জাস্ট 228 মাল্টিপ্লাইড বাই 15 ইন্টু 9 বাই, দেখো এখান থেকে 10, এখান থেকে 10 আর এখান থেকে 10, তাহলে বাই 1000, ঠিক আছে। এত ডিসিএম কিউব, এত ডিসিএম কিউব, এটা রেখে দাও ফোনে, ঠিক আছে। এটা গুণফল বের করার দরকার নেই। তাহলে আমরা আয়তনটা পেলাম কি, একটা প্যাকেটের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা দিয়ে দিয়েছে, তাহলে তার আয়তনটা কত হবে, এত, ঠিক আছে, এত ডিসিএম কিউব। তো এবার কি বলছে দেখো, যে একটি দেশলাই বাক্সের আয়তন কত হবে, ঠিক আছে। এবার এখানে দেখো যে বলছে যে এক গ্রোস দেশলাই বাক্সের একটি প্যাকেটের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা দিয়ে দিয়েছে, কেমন। তাহলে আমরা দেখো যে একটা প্যাকেটের দৈর্ঘ্য, প্রস্থ দিয়ে দিয়েছে, তাদের আমি দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা দিয়ে দিয়েছে, তো আমি আয়তনটা বের করলাম। আয়তনটা আমরা এইভাবে রেখে দিচ্ছি, দ্যাট ইজ 828 মাল্টিপ্লাইড বাই 15 ইন্টু 9 বাই 1000, এত ঘন ডেসিমিটার। তো এখন এখানে কি বলছে দেখো একটা প্রশ্নে, তাহলে এই আয়তনটাকার, এই আয়তনটা হচ্ছে এক গ্রোস, ঠিক আছে, এক গ্রোস দেশলাই বাক্সের একটি প্যাকেটের আয়তন। ওকে, তাহলে এখানে তাহলে আমি বলতে পারি যে সুতরাং এক গ্রোস, তাহলে লিখবো কি, যে এক গ্রোস সমান কত, এক গ্রোস সমান হচ্ছে 12 ডজন, ঠিক আছে। এক গ্রোস সমান 12 ডজন। আর 12 ডজন মানে কত, 12 ডজন মানে হচ্ছে 12 ইন্টু 12, কারণ আমাকে একটা দেশলাই বাক্সের কিন্তু আমাকে আয়তন বের করতে হবে, তার মানে হচ্ছে 144, তাই তো, 144, 144টি দেশলাই, ঠিক আছে, 144টি দেশলাই। ওকে, তাহলে তার আয়তন যদি এত হয় তাহলে একটার কত হবে, তাহলে লিখবো কি, সুতরাং 144টি, তাহলে এখানে ডাইরেক্ট করে দাও যে সুতরাং একটি দেশলাই বাক্সের
একটি দেশলাই বাক্সের আয়তন কত হবে? একটি দেশলাই বাক্সের আয়তন সমান সমান এটাকে আমরা এটা দিয়ে ডিভাইড করে দেবো, তাহলে কত হবে? দ্যাট ইজ 28 মাল্টিপ্লাইড বাই 15 মাল্টিপ্লাইড বাই 9 বাই 1000 ইন্টু 144 এত ডিসিএম কিউব। এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? এত ডিসিএম কিউব। এবার ক্যালকুলেশন করো, এটাকে কাটাকুটি করো, তাহলে কাটাকুটি যদি করি তাহলে আমরা পাবো কত? দেখো 9কে আমি যদি 16 দিয়ে করি তাহলে কাটাকুটি করি তাহলে এটা হবে হচ্ছে 144, তাই তো? আবার এটা 4 দিয়ে কাটো, 4 4 16 আর 4 7 28, আর কাটাকুটি যাচ্ছে, তো আমি 1000টাকে কাটছি না, এরকম রেখে দাও ওখানে। তাহলে এটা হবে কত? 7 ইন্টু 15 বাই কত হবে? 1000 মাল্টিপ্লাইড বাই 4। এইটুখানি ক্লিয়ার হচ্ছে? এত ডিসিএম কিউব। ওকে, তাহলে একটা দেশলাই বাক্সের আয়তন আমরা এটা পেলাম। এবার এটাকে একটা কাজ করো, আমরা সেমিতে কনভার্ট করে নেবো। তাহলে এখানে ঘন ডেসিমিটার আছে, তাহলে ঘন সেমিতে কনভার্ট করলে 1000 দিয়ে গুণ করতে হবে, তাই তো? ডেসিমিটার থেকে সেন্টিমিটারে গেলে আমাকে কত দিয়ে গুণ করতে হবে? 10 দিয়ে গুণ করতে হবে। যেহেতু এখানে ডেসিমিটার কিউব আছে তাহলে আমাকে 3টে 10 মানে 1000 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা এখানটায় করছি ইজিক্যালস টু কত হবে? দ্যাট ইজ 7 মাল্টিপ্লাইড বাই 15 ইন্টু 1000 বাই 1000 ইন্টু কত হবে? 4, তাই তো? তাহলে এখানে সেমি কিউব লিখে দাও, এখানে সেমি কিউব লিখে দাও। তাহলে এই 1000 1000 কেটে যাচ্ছে কোণে, তাহলে 7 15 কত হচ্ছে? 7 15 হয়ে যাচ্ছে 105। তাহলে 105কে 4 দিয়ে ভাগ করলে হয়, তোমরা ভাগ করলে দেখবে এটা আসে হচ্ছে 26.25 সেমি কিউব। ওকে, 25 সেমি কিউব বা ঘন সেন্টিমিটার। তাহলে এটা হচ্ছে ফ্রেন্ডস প্রত্যেকটা দেশলাই বাক্সের আয়তন, প্রত্যেকটা দেশলাই বাক্সের আয়তন। তাহলে এটা হচ্ছে আমাদের ফার্স্ট পার্টের অ্যান্সার। ওকে, আমি আবার বলছি, দেখো এই যে এরকম যে এক ক্রোশ মানে কত? 12 ডজন, আর 12 ডজন, 1 ডজন মানে 12টা, তাহলে 12 ডজন মানে কত হবে? 12 ইন্টু 12 মানে 144টা, তাই তো? এরকম বলেছে যে এক ক্রোশ দেশলাই বাক্সের একটি প্যাকেটের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দিয়ে দিয়েছে। তাহলে এক গ্রোস মানে কত? এক গ্রোস মানে হচ্ছে 12 ডজন, আর 12 ডজন মানে হচ্ছে 144টা। তাহলে 144টার আয়তন যদি এটা হয় তাহলে একটা দেশলাই বাক্সের আয়তন কত হবে? তো আমরা বের করলাম, দ্যাট ইজ 26.25 ঘন সেন্টিমিটার। ঠিক আছে, এইটুখানি ক্লিয়ার হচ্ছে? এবার সেকেন্ড পার্টটা কি বলছে দেখো, কিন্তু যদি একটি দেশলাই বাক্সের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, প্রস্থ 3.5 সেন্টিমিটার হয়, তবে তার উচ্চতা কত হবে? ঠিক আছে, এবার বলছে দেখো একটা দেশলাই বাক্সের দৈর্ঘ্য, পার্টিকুলারলি একটা দেশলাই বাক্সের, তো আমরা আয়তনটা পেলাম হচ্ছে 26.25 সেমি কিউব। বলছে যে যদি একটা দেশলাই বাক্সের দৈর্ঘ্য যদি 5 সেন্টিমিটার এবং প্রস্থ 3.5 সেন্টিমিটার হয় তবে তার উচ্চতা কত হবে? তো আমি ধরে নিচ্ছি উচ্চতাটা হয়ে যাচ্ছে, এটা মুছে দিচ্ছি জায়গাটা। ওকে, দেখেন তাহলে এখানে ধরি সেকেন্ড পার্টিটা, ঠিক আছে, ধরি একটি দেশলাই বাক্সের উচ্চতা, একটি দেশলাই বাক্সের উচ্চতা, ঠিক আছে, দেশলাই বাক্সের উচ্চতা সমান সমান কত? এইচ একক। ঠিক আছে, এইচ, এখানে সেন্টিমিটার লিখে দিচ্ছি কারণ এখানে সেন্টিমিটার রয়েছে, এককটা আমি স্পেসিফাই করেই দিচ্ছি সেন্টিমিটার। সুতরাং প্রশ্নানুসারে কি লিখবো আমরা? তাহলে দেখো যে একটা দেশলাই বাক্সের দৈর্ঘ্য হচ্ছে 5 মাল্টিপ্লাইড বাই প্রস্থ কত? এখানে 3.5 আর উচ্চতাটা আমরা এইচ ধরেছি, তাহলে আমাকে এইচটা বের করতে হবে। ঠিক আছে, এবার এই আয়তনটা কার সাথে ইকুয়েট হবে? দ্যাট ইজ 26.25 এর সাথে, 26.25, কারণ এটাই তো হচ্ছে একটা দেশলাই বাক্সের আয়তন। আর কিন্তু আমাদের ক্যালকুলেশনে দেশলাই বাক্সের আয়তন হচ্ছে 5 ইন্টু 3.5 অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন। 5 ইন্টু 3.5 ইন্টু এইচ, দিস ইজ দ্য ভলিউম অফ একটা দেশলাই বাক্সের আয়তন। কিন্তু আমরা বের করলাম একটা দেশলাই বাক্সের আয়তন হচ্ছে 26.25, তাই এটার সাথে এটাকে ইকুয়েট করলাম। তাহলে ইকুয়েট করে এখান থেকে এইচটা ক্যালকুলেট করো, তাহলে এইচ কত হয়ে যাবে? তাহলে এইচ হয়ে যাচ্ছে 26.25 বাই 5 ইন্টু 3.5। ওকে, এইটুখানি ক্লিয়ার হচ্ছে?
এবার পয়েন্টটাকে তোলার জন্য আমরা ওপরে 10 দিয়ে গুণ করছি, আর ওপরের পয়েন্টটাকে তোলার জন্য নিচে 100 দিয়ে গুণ করছি। তাহলে কত হবে 262625 মাল্টিপ্লাইড বাই 10 বাই, আর এটা কত হবে 5 ইন্টু আর উপরের পয়েন্টটা তোলবার জন্য আমরা এখানে 100 দিয়ে গুণ করছি। তাহলে এই শূন্য আর এই শূন্য কেটে যাচ্ছে কোণে, আর উপরের সংখ্যাটাকে 5 দিয়ে কেটে দাও কোণে। তাহলে এটা হবে হচ্ছে 5 5 25, 5 5 আমি এখানে করছি, জায়গা শর্ট আছে, 5 5 25, 5 দুগুণে 10 আর 5 দুগুণে 10 আর 5 5 25 মানে হচ্ছে 525 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে h ইজ ইকুয়ালস টু কত হচ্ছে, h ইজ ইকুয়ালস টু হয়ে যাচ্ছে, দেখো 525 আর নিচে হচ্ছে 10, তাহলে 525কে যদি আমি 10 দিয়ে ডিভাইড করি তাহলে আমরা কত পাবো 52.5, ঠিক করেছি এটা 52.5, তাই তো 52.5 ঠিক করলাম কি আমি? আচ্ছা, এখানে একটা ভুল হয়ে গেছে আমার, এখানে আমরা 35টা লিখতে ভুলে গেছি, ঠিক আছে। তাহলে ইন্টু 35, ওকে, 35টা লিখতে ভুলে গেছি, ওকে। তাহলে এবার ক্যালকুলেশন করো এখানে, এবার 10 কাটলো, এবার দেখো যে এটাও 5 দিয়ে কাটছে আবার, তাহলে 5 সাথে 35, আর এখানে 5 10 50, 5 10 50 আর 5 5 25, 105, তাই তো। আর 7 দিয়ে কাটছে, এটা 35 দিয়ে পুরোটাই কাটে, 7 15 কত হয়ে যাচ্ছে, 7 15 হয়ে যাচ্ছে 105। তাহলে ওপরে 15 আর নিচে 10, কাটাকুটি তোমরা খাতায় ভালো করে করে নেবে কোনে, আমার বোর্ডের স্পেসটা কম আছে তাই আমার একটু গায়ে গায়ে করতে হচ্ছে। তাহলে 15/10 or h is equals to 1.5, তাহলে এক একটা দেশলাই বাক্স কতটা উঁচু, 1.5 সেন্টিমিটার করে, ঠিক আছে। তাহলে অ্যান্সারটা কত হবে 1.5 সেন্টিমিটার। তাহলে এক একটা দেশলাই বাক্সের, তাহলে আমরা কি লিখব যে সুতরাং কি বলেছে যে তার উচ্চতা কত হবে, সুতরাং একটি দেশলাই বাক্সের উচ্চতা কত হবে 1.5 সেন্টিমিটার হবে, ঠিক আছে, 1.5 সেন্টিমিটার। তো এটা গেল ফ্রেন্ডস আমাদের কোশ্চেন নাম্বার 16 এর সলিউশন। তাহলে আমরা দুটো অ্যান্সার পেলাম, একটা হচ্ছে এক একটা দেশলাই বাক্সের আয়তন কত হবে, আর আরেকটা পেলাম হচ্ছে এক একটা দেশলাই বাক্স কতটা উঁচু যদি তার দৈর্ঘ্য 5 প্রস্থ 3.5 সেন্টিমিটার হয়ে থাকে। তো আশা রাখি তোমরা বুঝতে পারলে। যদি কোনো রকম অঙ্কের সলিউশন নিয়ে ডাউট বা কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে বা হেল্পফুল হলে অবশ্যই তোমরা লাইক করবে, কমেন্ট করবে এবং প্রচুর পরিমাণে শেয়ার করবে, এবং তার আগে সবার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, ওকে। আর অবশ্যই তোমরা যখন ভিডিওটা দেখবে তবে অবশ্যই তোমরা তখন প্লেব্যাক স্পিডটা একটু বাড়িয়ে নেবে ফোনে, ঠিক আছে। তো আমরা পরের অঙ্কটা চলে আসছি, কোশ্চেন নাম্বার 17। তো অঙ্কটা কি আছে দেখো, বলছে 2.1 মিটার দীর্ঘ, 1.5 মিটার প্রশস্ত এবং একটি আয়ত ঘনাকার চৌবাচ্চার অর্ধেক জলপূর্ণ রয়েছে। বলছে ওই চৌবাচ্চায় আরও 630 লিটার জল ঢাললে জলের গভীরতা কতটা বৃদ্ধি পাবে হিসাব করে লিখি, ঠিক আছে। বলছে এরকম ধরো একটা আয়ত ঘনাকার এরকম চৌবাচ্চা রয়েছে, ঠিক আছে, এরকম চৌবাচ্চা রয়েছে। এবারে এর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দিয়ে দিয়েছে, তো এবার কি বলছে দেখো, এই চৌবাচ্চায় যদি আমি 630 লিটার এরকম জল ঢালি তাহলে চৌবাচ্চাটার জলতলটা কতটা উঁচু হবে, মানে কতটুকু ছিল চৌবাচ্চায় জল সেটা আমার জানার দরকার নেই, ঠিক আছে। আমি 630 লিটার জল কতটা জল দ্বারা চৌবাচ্চাটা পূর্ণ ছিল সেটা আমার জানার দরকার নেই। আমি 630 লিটার জল এই চৌবাচ্চায় ঢালার পর জলতলটা কতটা উঁচু হবে বা কতটা বৃদ্ধি পাবে সেটা আমাকে বের করতে দিচ্ছে। তো ধরে নিই আমি এই 630 লিটার জলটা
চৌবাচ্চায় ঢালার ফলে চৌবাচ্চাটার উচ্চতাটা এইচ একক বৃদ্ধি পেল। চৌবাচ্চাটার দৈর্ঘ্য দিয়ে দিয়েছে কত, দেখো 2.1 মিটার, আর প্রস্থ দিয়ে দিয়েছে 1.5 মিটার, আর উচ্চতাটা আমরা ধরে নিচ্ছি এইচ মিটার, তাই তো বোঝা যাচ্ছে ব্যাপারটা। এবং এটা অবশ্যই আয়ত ঘনাকার চৌবাচ্চা, কারণ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দিয়ে দিয়েছে। আমি আবার বলছি, এরকম একটা আয়ত ঘনাকার চৌবাচ্চা রয়েছে এবং এই চৌবাচ্চায় কতটা পরিমাণ জল আগে থেকে ছিল সেটা আমার জানার কোনো দরকার নেই, ঠিক আছে, বা আমার জেনে কোনো লাভ নেই। কিন্তু বলছে দেখো যে এই চৌবাচ্চাটিতে যদি আমি 630 লিটার জল ঢালি তাহলে চৌবাচ্চাটা কতটা জলতল বৃদ্ধি পাবে বা কতটা পরিমাণ তার জলতলটা উঠবে। তো আমি ধরে নিচ্ছি চৌবাচ্চাটিতে 630 লিটার জল ঢালার ফলে তার জলতলটা এইচ একক বৃদ্ধি পাবে ওখানে। তাহলে তার দৈর্ঘ্য দিয়ে দিচ্ছে এত, প্রস্থ দৈর্ঘ্য দিয়ে দিচ্ছে এত, প্রস্থ দিয়ে দিচ্ছে এত, উচ্চতাটা আমরা এইচ দিলাম, তাহলে তার আয়তনটা আমরা বের করবো। তাহলে কি লিখবো, যে তাহলে চৌবাচ্চাটি, তাহলে এখানে লিখবো যে আয়ত ঘনাকার, ঠিক আছে, এরকম লিখে নেবে এখানে, আয়ত ঘনাকার চৌবাচ্চাটি দীর্ঘ ইজিক্যালস টু কত হচ্ছে, দ্যাট ইজ 2.1 মিটার, ঠিক আছে, 2.1 মিটার। ওকে, আর 2.1 মিটারটাকে আমি কি করছি এখানে ডেসিমিটারে কনভার্ট করে নিচ্ছি, তার রিজনটা আমি বলছি পরে। তাহলে মিটার থেকে ডেসিমিটারে গেলে দ্যাট ইজ 21 ডেসিমিটার হবে, ঠিক আছে, 21 ডেসিমিটার। প্রশস্ত মানে প্রস্থ কতটুকু, প্রশস্ত হয়ে যাচ্ছে কত, বইতে বলে দিয়েছে, দেখো প্রশস্ত তোমরা দেখতেই পাচ্ছ, দ্যাট ইজ 1.5 মিটার। ওকে, 1.5 মিটার। তাহলে এটাকেও আমরা চেঞ্জ করব হচ্ছে, আমরা চেঞ্জ করবো এটা ডেসিমিটারে, তাহলে এটা হবে হচ্ছে 15 ডেসিমিটার। ওকে, ডেসিমিটার। তাহলে এখানে ধরে নিচ্ছি, তাহলে এখানে দেখো লিখবো কি যে চৌবাচ্চাটিতে এরকম স্টেটমেন্টটা লিখে নেবে কোনে, চৌবাচ্চাটিতে 630 লিটার 630 লিটার জল 630 লিটার জল ঢাললে 630 লিটার জল ঢাললে জলের গভীরতা এখানে লিখে দেওয়া হচ্ছে ধরি, ঠিক আছে, পাশে লিখে নেবে ধরি। চৌবাচ্চাটিতে 630 লিটার জল ঢাললে জলের গভীরতা এইচ ডেসিমিটার লিখছি এখানে, আমি এককটাকে স্পেসিফাই করে দিচ্ছি এখানে, ঠিক আছে, এইচ ডেসিমিটার বৃদ্ধি পায়, ঠিক আছে, এইচ ডেসিমিটার বৃদ্ধি পায়। ওকে, সুতরাং প্রশ্নানুসারে কি হবে, তাহলে দেখো যে দৈর্ঘ্য 21, প্রস্থ 15 আর উচ্চতা হচ্ছে এইচ, তাহলে তার আয়তন কি হবে, দ্যাট ইজ 21 ইন্টু 15 ইন্টু এইচ ইজ ইকুয়ালস টু, আর আয়তন হচ্ছে 630। এবার এখানে একটা লিখে দাও পাশে স্টেটমেন্ট, যেহেতু এটা মাথায় রাখতে হবে যে 630 লিটার মানে এই যে আমরা এই জিনিসটা পেলাম এটা তো বেসিক্যালি একটা ডেসিমিটারে, কিন্তু এটা তো লিটারে, এটা মাথায় রাখতে হবে যে 630 লিটার মানে যা 630 ঘন ডেসিমিটার, তাই তো অলরেডি আমি জানি যে 1 লিটার মানে হচ্ছে 1 ঘন ডেসিমিটার, এখানে পাশে লিখে দেবে 630 লিটার সমান 630 ঘন ডেসিমিটার। ওকে, ঘন ডেসিমিটার, এইটুখানি ক্লিয়ার হচ্ছে, কারণ 1 লিটার মানেই তো 1 ঘন ডেসিমিটার। ব্যাস এখান থেকে আমরা এইচটা ক্যালকুলেট করব, তাহলে এইচ ইজ ইকালস টু কত হচ্ছে 630, ঠিক আছে, 630 বাই 21 মাল্টিপ্লাইড বাই 15। ওকে, 21 বাই 20 ইন্টু 21 ইন্টু 15। এবার এটা কাটাকুটি করো, 21কে আমরা যদি 3 দিয়ে কাটাকুটি করি তাহলে এটা হবে 30 আর 15 দুগুণে 30, তাহলে আমরা এইচ এর মান কত পাচ্ছি
তাহলে এইচ এর মান আমরা পাচ্ছি হয়ে যাচ্ছে দ্যাট ইজ 2। তাহলে 2টা কি 2 ডেসিমিটার, এইটুখানি ক্লিয়ার করতে হবে, ঠিক আছে, 2 ডেসিমিটার। সুতরাং তাহলে অ্যান্সারটা কি হবে, জলের গভীরতা কত বৃদ্ধি পাবে বলেছে, 630 লিটার জল। আমি আগেও বলছি ফ্রেন্ডস, দেখো যে আমাদের চৌবাচ্চাটিতে কত জল পূর্ণ ছিল সেটা আমার জানার কোনো দরকার নেই। আমি 630 লিটার জল এই চৌবাচ্চাটিতে ঢালার ফলে 630 লিটার জল আমি এই চৌবাচ্চাটিতে ঢালার ফলে তার গভীরতাটা কতটা পরিমাণ বৃদ্ধি পেয়েছে সেটাকে আমাকে বের করতে হবে, ক্যালকুলেট করতে হবে। আমার আগে থেকে কত ছিল আমার জানার কিন্তু কোনো দরকার নেই। 630 লিটার জল এই চৌবাচ্চায় ঢালার ফলে জলতলটা কতটা বৃদ্ধি পাবে বা গভীরতাটা কতটা বৃদ্ধি পাবে সেটা আমাকে বের করতে হবে। তো আমি ধরে নিচ্ছি এই যে একক বৃদ্ধি পাবে বা এই যে ডেসিমিটার বৃদ্ধি পাবে। তাহলে চৌবাচ্চাটা দীর্ঘ হচ্ছে 21, প্রশস্ত হচ্ছে 15, তাহলে গভীরতা মানে উচ্চতা h, তাহলে আয়তন হচ্ছে এত। কিন্তু প্রশ্ন বলে দিচ্ছে যে 630 লিটার জল, তাহলে 630 ঘন ডেসিমিটার। তোমরা জানো যে 630 লিটার মানে 630 ঘন ডেসিমিটার। তাহলে আমরা এখান থেকে h ক্যালকুলেট করলাম, h এর মান বেরিয়েছে 2। তাহলে জলের গভীরতা কত, 2 ডেসিমিটার, 2 ডেসিমিটার বৃদ্ধি পাবে। ওকে, বৃদ্ধি পাবে। তো এটাই গেল ফ্রেন্ডস আমাদের কোশ্চেন নাম্বার 17 এর সলিউশন। ওকে, খুবই ইজি একটা অঙ্ক, জাস্ট কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার করতে হবে। তো প্রত্যেকটা অঙ্ক তোমরা ভালো করে বুঝো, কোনো অসুবিধা হলে তাহলে অবশ্যই আমাকে মানে কমেন্টে জানাবে। যদি কোনো জায়গা কোনো অঙ্কের সলিউশন নিয়ে অসুবিধা হয়, ঠিক আছে, প্রত্যেকটা জিনিস তোমাদের ভালো করে জানতে হবে। জাস্ট আমাদের কিন্তু এই অংশটুকু কিন্তু বের করতে হবে ঠিক আছে। অর্থাৎ কতটুকু জল দ্বারা চৌবাচ্চাটায় পূর্ণ ছিল সেটা আমার কোনো দরকার নেই। শুধুমাত্র আমি এই 630 লিটার জলটা ঢালার ফলে যে জলতলটা বৃদ্ধি পেল বা গভীরতাটা বৃদ্ধি পেল সেটা আমাকে কিন্তু বের করতে হবে। তো আমি ধরে নিচ্ছি এইচ একক, ঠিক আছে। তাই লিখেছি এখানে যে চৌবাচ্চাটিতে 630 লিটার জল ঢাললে জলের গভীরতা h ডেসিমিটার বৃদ্ধি পাবে। তাহলে প্রশ্ন অনুসারে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা ইজিক্যাল টু 630। তাহলে এখান থেকে h এর মান 2, তাহলে জলের গভীরতা বৃদ্ধি পাবে 2 ডেসিমিটার। ওকে, তো আমরা পরের অঙ্কটা চলে আসছি, কোশ্চেন নাম্বার 18। তো এই অঙ্কটা ফ্রেন্ডস কিন্তু পরীক্ষার জন্য মারাত্মক ইম্পর্টেন্ট, ভিভিআই। এটাকে কিন্তু তোমরা খুব ভালো করে দেখবে, তোমাদের আপকামিং প্রি টেস্ট বা শর্ট টেস্টের জন্য খুবই ইম্পর্টেন্ট এই অঙ্কটা। কি বলছে দেখো, এবং তোমাদের টেস্ট এবং ফাইনালের জন্য বেশ ইম্পর্টেন্ট। ওকে, অঙ্কটা কি আছে বলছে, গ্রামের আয়তক্ষেত্রাকার মাঠের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 20 মিটার এবং 15 মিটার। ওই মাঠের ভিতরে 4টি কোণে পিলার বসানোর জন্য 4 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট 4টি ঘনকাকৃতিক গর্ত কেটে অপসারিত মাটি অবশিষ্ট জমির ওপর ছড়িয়ে দেওয়া হলো। তাহলে মাঠের তলের উচ্চতা কতটা বৃদ্ধি পেল হিসাব করে লিখি। খুব ভালো একটা অঙ্ক এবং খুব ইম্পর্টেন্ট অঙ্ক। আমি আবার বলছে যে মাঠের আয়তক্ষেত্রাকার একটা মাঠ, তার দৈর্ঘ্য প্রস্থ দিয়ে দিয়েছে। এবারে ওই মাঠের 4টি কোণায় আমি 4 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট 4টি ঘনকাকৃতি গর্ত কাটলাম, এবং সেই গর্তের থেকে যে মাটিটা আমরা পেলাম সেই মাটিটা আমি অপসারিত মাটিটা আমি ওই জমির ওপর অবশিষ্ট মাঠের ওপর আমি ছড়িয়ে দিলাম। তাহলে প্রশ্ন করছে যে তাহলে এই মাটিটা ওই অবশিষ্ট মাঠের ওপর ফেলার ফলে মাঠের তলের উচ্চতাটা কত বৃদ্ধি পাবে। তো এই অঙ্কটা করবার জন্য একটা ছবি তোমাদের দেখতে হবে। কোনো ছবিটা কি দেখো, এখানে ধরো এরকম একটা আয়তক্ষেত্রাকার মাঠ রয়েছে, ঠিক আছে, ভালো করে বুঝবে। এরকম একটা আয়তক্ষেত্রাকার মাঠ রয়েছে, ঠিক আছে, আয়তক্ষেত্রাকার মাঠ রয়েছে। এবার এই মাঠের যে মাঠটার ডাইমেনশন দিয়ে দিয়েছে, দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার, দৈর্ঘ্য হয়ে যাচ্ছে 20 মিটার 20 m, আর প্রস্থ হয়ে যাচ্ছে এখানে 15 m, ঠিক আছে, 15 m। এবার বলছে দেখো এই আয়তক্ষেত্রাকার মাঠের 4টে কোণে এরকম একটা ঘনকাকৃতি, এরকম 4টি গর্ত খুললাম বা হোল বানালাম, ঠিক আছে, এরকম 4টে হোল তৈরি করা হলো, ঠিক আছে। এবং প্রত্যেকটা হোল 4 মিটার করে, ঠিক আছে, 4 মিটার করে, 4 করে প্রত্যেকটা হোল 4 করে। এবং তোমরা জানো যে ঘনকের প্রত্যেকটা ডাইমেনশন সেম হয়, তাই তো, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সেম হয়। তাহলে 4 করে, এটা 4 মিটার করে। তো এবার এই গর্তটা করার ফলে এই গর্তটা যে করা হলো, এই গর্তটা থেকে যে মাটিটা তোলা হলো
সেই মাটিটা বলছে এখানের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে, এরকম এই সাইডে এই অবশিষ্ট জমির ওপরে ফেলে দেওয়া হচ্ছে। এই গর্তটা থেকে যে মাটিটা তো পেলাম আমরা, অপসারিত করলাম, সেই অপসারিত মাটিটা আমরা এই অবশিষ্ট মাঠের ওপর আমরা ফেললাম ওখানে। তার ফলে মাঠটা কিছুটা পরিমাণ উচ্চতা বৃদ্ধি পাবে, তাই তো মাঠটা কিছুটা পরিমাণ উচ্চতা মানে উঁচু হয়ে যাবে। তাহলে আমাকে সেটা বের করতে বলছে, তাহলে কতটা পরিমাণ উচ্চতা বৃদ্ধি পেল যদি এই গর্তগুলো থেকে অপসারিত মাটিটা আমরা অবশিষ্ট মাঠের ওপর ফেলি। ঠিক আছে, তো প্রথমে আমরা অঙ্কটা করবো কিভাবে, দেখো। তাহলে লিখবো যে আয়তক্ষেত্রাকার, লিখবো কি যে আয়তক্ষেত্রাকার, আয়তক্ষেত্রাকার মাঠটির ছবিটা কিন্তু ড্র করতে হবে, ঠিক আছে। দৈর্ঘ্য, মাঠটির দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য দিয়ে দিচ্ছে দেখো 20 মিটার, ঠিক আছে। দৈর্ঘ্য হয়ে যাচ্ছে 20 মিটার, প্রস্থ, দৈর্ঘ্য 20 মিটার, প্রস্থ হয়ে যাচ্ছে দ্যাট ইজ 15 মিটার। ওকে, 15 মিটার। তাহলে ক্ষেত্রফলটা কত হবে? সুতরাং মাঠটির ক্ষেত্রফল, সুতরাং মাঠটির ক্ষেত্রফল, ওকে, ক্ষেত্রফল সমান সমান দ্যাট ইজ 20 মাল্টিপ্লাইড বাই 15 এত মিটার স্কোয়ার, আমি মিটার এম স্কোয়ার লিখছি কোনে, অর্থাৎ বর্গ মিটার, সমান কত হচ্ছে দ্যাট ইজ 15 দুগুণে 30 মানে 300 বর্গ মিটার, 300 বর্গ মিটার। অর্থাৎ এই মাঠটার ক্ষেত্রফল কত হয়েছে? এই মাঠটার ক্ষেত্রফল হচ্ছে 300 বর্গ মিটার, ঠিক আছে। মাঠটার ক্ষেত্রফল হয়ে যাচ্ছে 300 বর্গ মিটার, মাঠটির ক্ষেত্রফল হচ্ছে 300 বর্গ মিটার। ওকে, তো এবার কি বলছে দেখো, যে ওই মাঠের ভিতরে 4টি কোণে পিলার বসানোর জন্য 4 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট 4টি ঘনকাকৃতি গর্ত কেটে অপসারিত মাটি অবশিষ্ট জমির উপর ফেলা হলো। তাহলে এখানে কি বলছে দেখো, যে প্রত্যেকটা গর্ত হচ্ছে দেখো এক একটা ঘনকাকৃতি, তাহলে ঘনকের মানে প্রত্যেকটাই হচ্ছে তোমার কি বর্গক্ষেত্রাকার। তাহলে প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য 4 হলে তাহলে তার ক্ষেত্রফল কত হবে? তাহলে প্রত্যেকটি গর্ত লিখবো এখানে, প্রত্যেকটি গর্ত সমান সমান 4 মিটার, ঠিক আছে, 4 মিটার। সুতরাং ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল কত হবে? পরিষ্কার জানো যে ক্ষেত্রফলটা হয়ে যাচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দ্যাট ইজ 4 স্কোয়ার, বাহু স্কোয়ার, পরিষ্কার জানো দ্যাট ইজ ইকুয়ালস টু 16 বর্গ মিটার, 16 বর্গ মিটার। কারণ প্রত্যেকটা গর্ত হচ্ছে 4 মিটার করে, আর প্রত্যেকটা গর্ত দেখছো ঘনকাকৃতি, আর ঘনক মানে কি প্রত্যেকটা তল বর্গকার, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলই ঘনকের ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল হচ্ছে 4 স্কোয়ার মানে 16। এবার এখানে দেখো যে প্রত্যেকটা গর্তের হচ্ছে ক্ষেত্রফল 16 বর্গ মিটার করে, কিন্তু আমার তো এখানে আছে 4টে গর্ত, তাহলে একটা যদি 16 বর্গ মিটার হয় তাহলে 4টের কত হবে? সুতরাং 4টির ক্ষেত্রফল সমান সমান হবে 16 ইন্টু 4 সমান সমান কত হবে? 64 বর্গ মিটার, ঠিক আছে, 64 বর্গ মিটার। অর্থাৎ মাঠের 4 কোণে যে 4টে গর্ত করেছি সেই 4টে গর্তের টোটাল ক্ষেত্রফল হয়ে যাচ্ছে 64 বর্গ মিটার। তাহলে আমি একটা জিনিস বলতে পারি যে দেখো, এই 4টে গর্ত বাদে অবশিষ্ট মাঠেই তো এই অপসারিত মাটিটা ফেলা হয়েছে। এই 4টে গর্ত করে যে মাটিটা আমি অপসারণ করলাম, সেই অপসারিত মাটিটা আমি মাটির ওপর ফেললাম, তাহলে আমি মানে অবশিষ্ট মাঠ, তাহলে অবশিষ্ট মাঠের ক্ষেত্রফলটা আমরা কি করে বের করবো? টোটাল যে মাঠের ক্ষেত্রফলটা, এই টোটাল মাঠের ক্ষেত্রফল থেকে আমি এই 4টে গর্তের ক্ষেত্রফলটা বিয়োগ করে দেবো। অর্থাৎ এই 4টে গর্তের ক্ষেত্রফলটাকে আমরা বিয়োগ করে দিলেই আমরা পেয়ে যাব অবশিষ্ট যে মাঠটা পড়ে থাকবে গর্ত বাদে তার ক্ষেত্রফল। তাহলে আমি লিখবো কি যে অবশিষ্ট মাঠের ক্ষেত্রফল, সুতরাং অবশিষ্ট, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে, অবশিষ্ট মাঠের ক্ষেত্রফল, অবশিষ্ট মাঠের ক্ষেত্রফল কত হবে?
অবশিষ্ট মাঠের ক্ষেত্রফল হয়ে যাচ্ছে 300 বর্গমিটার থেকে আমরা 64 বর্গমিটার বিয়োগ করে দেবো, এত হচ্ছে বর্গ মিটার। ঠিক আছে, তাহলে 300 বর্গমিটার থেকে আমরা 64 বর্গমিটার বিয়োগ করে দেবো, তাহলে কত হচ্ছে দেখো, 6 হাতে 1 3, কত হচ্ছে 236। ঠিক আছে, 236 বর্গ মিটার, অর্থাৎ এই 236 বর্গমিটার জমির ওপরেই কিন্তু আমি ওই অপসারিত মাটিটা ফেলবো। ঠিক আছে, এইটুখানি ক্লিয়ার হচ্ছে। অর্থাৎ এই যে স্পেসটা দেখছো, এই গর্ত বাদে যে ডট দিয়ে আমি যে অংশটুকুকে হাইলাইট করেছি, সেই হাইলাইটেড অংশটুকুর মানে ক্ষেত্রফল হচ্ছে 236 বর্গ মিটার। অর্থাৎ এই গর্ত বাদে, 4টে গর্ত বাদে এই অবশিষ্ট জমির ক্ষেত্রফল হচ্ছে 236 বর্গমিটার। এবার বলছে এই 236 বর্গমিটার জমির উচ্চতাটা কতটা বৃদ্ধি পাবে। আমি ধরে নিচ্ছি হচ্ছে h একক বৃদ্ধি পাবে। তাহলে লিখছি হচ্ছে, ধরি এখানে কি লিখবো, যে এখানে লিখছি হচ্ছে, ধরি এখানে বলছে যে অপসারিত মাটি অবশিষ্ট জমির উপর ছড়িয়ে দেওয়া হলো, মাটির তলের উচ্চতা কতটা বৃদ্ধি পাবে। ধরি অবশিষ্ট মাটি, তাহলে অপসারিত মাটি লিখছি হচ্ছে অপসারিত মাটি, অপসারিত মাটি অবশিষ্ট জমির ওপর ফেলায়, অবশিষ্ট জমির ওপর ফেলায় মাঠের তলের উচ্চতা, লিখে নিচ্ছে এটা, মাঠের তলের উচ্চতা h মিটার বৃদ্ধি পেল। ঠিক আছে, আমি এখানে এককটা স্পেসিফাই করে দিচ্ছি, h মিটার বৃদ্ধি পেল। ঠিক আছে, বৃদ্ধি পেল, এটুকুনি ক্লিয়ার হচ্ছে। অর্থাৎ এই অপসারিত মাটিটা আমরা যদি এর ওপর ফেলি, ঠিক আছে, এর ওপর ফেলি, তাহলে এর উচ্চতাটা এরকম ধরো হচ্ছে, উচ্চতাটা h একক বৃদ্ধি পাবে। ঠিক আছে, h একক বৃদ্ধি পাবে, এইটুকুনি ক্লিয়ার হচ্ছে। তাহলে আমরা কি লিখবো প্রশ্নানুসারে, সুতরাং প্রশ্নানুসারে দেখো অবশিষ্ট মাঠের ক্ষেত্রফলটা কত, 236, তাই তো। তাহলে 236 মাল্টিপ্লাইড বাই ইন্টু h হবে। কেন h হবে, দেখো এই মাঠের ক্ষেত্রফলের সাথে যদি আমি এই উচ্চতাটাকে গুণ করি, তবে তো আমরা অবশিষ্ট মাঠের আয়তনটা পেয়ে যাব, তাই না। কারণ ক্ষেত্রফল তো দেওয়া আছে, এটা ক্ষেত্রফলকে যদি আমি উচ্চতা দিয়ে গুণ করি, কারণ ওই মানে অবশিষ্ট জমির ক্ষেত্রফলটাকে যদি আমি ওই অপসারিত মাটি ফেলার ফলে যে উচ্চতাটা বৃদ্ধি পেয়েছে, সেই উচ্চতা দিয়ে গুণ করে, তাহলে আমরা টোটাল এই মাঠটার আয়তনটা পেয়ে যাব। কোনটার আয়তন পাবো, এই অবশিষ্ট মাঠের আয়তনটা আমরা পেয়ে যাব। এবং সেটা কার সাথে ইকুয়াল হবে, সেটা ইকুয়াল হবে প্রত্যেকটা গর্তের আয়তনের সাথে। তাহলে গর্তগুলো কি ঘনক আকৃতি, তাহলে ঘনকের আয়তনটা কত, দেখো 4টে গর্ত আছে, তাহলে 4 ইন্টু প্রত্যেকটা গর্তের আয়তন হয়ে যাচ্ছে 4 এর কিউব। তোমরা প্রত্যেকেই জানো, কনসেপ্ট ভিডিওতে আমি বলেছি যে ঘনকের বাহুর দৈর্ঘ্য জানা থাকলে তার আয়তন হয় বাহুর কিউব। তাহলে এখানে একটা যদি 4 এর কিউব হয়, তাহলে 4টের কত হবে, 4 ইন্টু 4 এর কিউব। এবার এখান থেকে আমরা h এর মানটা ক্যালকুলেট করব, তাহলে কত হবে, h ইজ ইকুয়ালস টু, দেখো 4 মাল্টিপ্লাইড বাই 4 4 16 64, তাই তো, 4 16 64 বাই 236। ঠিক আছে, 236। এবার এটা কাটাকুটি করো, কত হচ্ছে, তাহলে 4 দিয়ে কাটলে কত হচ্ছে, 4 5 20, 4 5 20, তাই তো, 4 5 20 আর 4 9 36, 59 হয়ে যাচ্ছে, তাই তো, 64 বাই 59। ঠিক করেছি এটা, তাহলে এটাই রেখে দেওয়া হচ্ছে, দ্যাট ইজ 64, অর h ইজ ইকুয়ালস টু 64 বাই 59। এবার এটাকে তোমরা মিশ্র ভগ্নাংশে কনভার্ট করে দিতে পারো, ঠিক আছে, অথবা এরকমই রেখে দিতে পারো। তাহলে এটাই হচ্ছে ফ্রেন্ডস আমাদের কোশ্চেন নাম্বার 18 সলিউশন। প্রচন্ড ইম্পর্টেন্ট অঙ্ক এটা, এটাকে তোমরা মিশ্র ভগ্নাংশে যদি করে দাও, তাহলে এটা হবে হচ্ছে, দ্যাট ইজ 59 অক্ষে 59 আর উপরে হচ্ছে 5। তাহলে এটা হচ্ছে ফ্রেন্ডস আমাদের কোশ্চেন নাম্বার 8 এর
সলিউশন প্রচণ্ড ইম্পর্টেন্ট, অর্থাৎ ওই অপসারিত মাটি, গর্তগুলো খুঁড়ে যে মাটিটা আমরা অপসারণ করলাম, সেই অপসারিত মাটিটা যদি আমরা অবশিষ্ট জমির ওপর ফেলি, তাহলে জমির তলটা কতটা বৃদ্ধি পাবে? 1/5 মিটার বৃদ্ধি পাবে। এটা কিন্তু অ্যান্সারটা রাখতে হবে মিটারে, কারণ আমি লিখেছি দেখো মিটার বৃদ্ধি পাবে, কারণ আমরা পুরো এককটাই, আমরা অঙ্কটাই কিন্তু মিটার এককে রেখে করেছি, তাই আমরা লিখছি এখানে অ্যান্সারটা যে 1/5 মিটার বৃদ্ধি পাবে। ব্যাস, এটা গেল ফ্রেন্ডস আমাদের 18 দাগের অঙ্কের সলিউশন। প্রচণ্ড ইম্পর্টেন্ট অঙ্ক, আমি স্টার দিয়ে দিলাম ওখানে। 100% শিওর কিন্তু এই অঙ্কটা পরীক্ষার জন্য বেস্ট ইম্পর্টেন্ট। খুব ভালো করে অঙ্কটা কিন্তু তোমাদের রিভিশন করতে হবে ওখানে। 100% শিওর কিন্তু এই অঙ্কটা পরীক্ষার জন্য তোমাদের 4 মার্কসের জন্য, আমি লিখে দিচ্ছি 4 মার্কসের জন্য কিন্তু এই অঙ্কটা প্রচণ্ড ইম্পর্টেন্ট। ওকে, তো আমরা আজকের ক্লাসে লাস্ট অঙ্কটা করব, কোশ্চেন নাম্বার 19। তো অঙ্কটা কি আছে দেখো, যে 48 মিটার লম্বা এবং 31.5 মিটার চওড়া এক খণ্ড নিচু জমিকে 6.5 ডেসিমিটার উঁচু করার জন্য ঠিক করা হয়েছে যে পাশের 27 মিটার লম্বা এবং 18.2 মিটার চওড়া একটি জমি গর্ত করে মাটি তোলা হবে। তাহলে গর্তটি কত মিটার গভীর করতে হবে? খুব ভালো একটা অঙ্ক এবং বেশ ইম্পর্টেন্ট একটা অঙ্ক, ঠিক আছে, বেশ ইম্পর্টেন্ট একটা অঙ্ক, ঠিক আছে। তো ধরে নাও এরকম দুটো জমি রয়েছে, আমি জাস্ট ছবির মধ্যে দিয়ে জিনিসটাকে ক্লিয়ার করে দিচ্ছি। ধরো এরকম দুটো জমি রয়েছে এবং ডাইমেনশনটা দেখে তোমরা পরিষ্কার বুঝতেই পারছো এটা আয়তঘনাকার মাঠ, ঠিক আছে। এবারে এরকম একটা জমি আছে এবং এই জমিটা বলছে 31.5 মিটার বলেছে হচ্ছে চওড়া, ঠিক আছে, আর বলছে যে আর 48 মিটার লম্বা, ঠিক আছে। তাহলে 48 মিটার লম্বা আর 31.5 মিটার চওড়া, আর বলেছে যে এই জমিটাকে এক খণ্ড নিচু জমিকে 6.5 ডেসিমিটার উঁচু করার জন্য, অর্থাৎ আমি এরকম উঁচু করছি, ঠিক আছে, এরকম মাটি ফাটি ফেলে উঁচু করছি, তো একটা হাইট হচ্ছে, তো সেটা বলছে কত? 6.5 ডিসিএম, 6.5 ডিসিএম এরকম উঁচু করছি, ঠিক আছে। এবার এই উঁচু করার জন্য আমি এখানে মাটি ফেলছি, সেই মাটিটা আমি কোথা থেকে পাচ্ছি? ধরো এরকম আরেকটা জমি রয়েছে, এরকম আরেকটা এরকম ডাইমেনশনের আছে, যে মাঠটা হচ্ছে 27 মিটার লম্বা, 18.2 মিটার চওড়া, ঠিক আছে। এবারে কি বলছে দেখো, যে এই মাঠটাকে মানে দ্বিতীয় মাঠটাকে গর্ত করতে হবে, সেই গর্ত করে অপসারিত মাটিটা আমি কি করছি এই মাঠে আমরা ফেলবো ওখানে, যার ফলে এই মাঠটার উচ্চতাটা বৃদ্ধি পাবে হচ্ছে 6.5 ডেসিমিটার। তাহলে প্রশ্ন করেছে যে এই দ্বিতীয় মাঠটাকে কতটা গভীরভাবে গর্ত খোঁড়া হয়েছে আমাকে বের করতে হবে, ঠিক আছে। মানে দ্বিতীয় মাঠটাকে খুঁড়ে আমি সেই অপসারিত মাটিটা আমি প্রথম মাঠে ফেলছি, যার ফলে প্রথম মাঠের উচ্চতা 6.5 মিটার ডেসিমিটার বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমি প্রশ্ন করেছে যে এই দ্বিতীয় মাঠটাকে কতটা পরিমাণ আমি গর্ত করেছি। তাহলে আমি ধরে নিচ্ছি এখানে যে ধরি দ্বিতীয় মাঠটিকে দ্বিতীয় মাঠটিকে বা দ্বিতীয় জমিটিকে বলা হচ্ছে, ঠিক আছে। এখানে মাঠ লিখতে হবে না, এটা জমি লিখতে হবে। দ্বিতীয় জমিটিকে এইচ, আমি মিটারে রাখছি এটা পুরোটাকে, এইচ মিটার গর্ত করা হবে, ঠিক আছে, গর্ত করা হবে, ঠিক আছে, লিখলেন ওটা। এবার কি বলছে দেখো, যে প্রশ্নানুসারে বেশি কিছু লেখার দরকার নেই। প্রশ্নানুসারে দেখো প্রথম মাঠের যে ডাইমেনশনটা সেটা কত আছে? 48 মিটার, তাই তো, 48 মিটার ইন্টু, কারণ প্রথম মাঠের যে মানে দ্বিতীয় মাঠটা গর্ত করে সেই মাটিটা আমি প্রথম মাঠে ফেলছি, তাহলে ডেফিনেটলি কি হচ্ছে যে প্রথম মাঠের মানে আয়তন আর দ্বিতীয় মাঠের আয়তনটা ইকুয়েট করবো আমরা, তাহলে আমরা ওখান থেকে পেয়ে যাবো কোনো এইচের মানটা। তাহলে 48 মাল্টিপ্লাইড বাই 31.5 ইন্টু
দেখো এখানে 6.5 ডেসিমিটার আছে, 6.5 ডেসিমিটারটাকে আমরা মিটারে কনভার্ট করে নেবো, কারণ প্রত্যেকটাকেই আমরা মিটারে রাখছি, ঠিক আছে। আর অ্যান্সারটাও আমাদের মিটারে রাখতে বলেছে, তাহলে 6.5 ডেসিমিটার মানে কত, 0.65 মিটার, তাই তো। 6.5 ডেসিমিটারকে ডেসিমিটার থেকে মিটার আসলে 10 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এটা হবে 0.65 ইজিক্যালস টু, এই আয়তনটা হবেই দ্বিতীয় মাঠের আয়তন। তাহলে দ্বিতীয় মাঠের ডাইমেনশনটা কত আছে, ছিল হচ্ছে 27 মাল্টিপ্লাইড বাই কত আছে 18.2, আর কতটা গর্ত করছি, এইচ মিটার গর্ত করছি। ব্যাস তোমরা এখান থেকে এইচ এর মানটা সলভ করবে, আমি আর করছি না, ঠিক আছে। এইচ এর মানটা এখান থেকে সলভ করবে, তাহলে 48 মাল্টিপ্লাইড বাই 31.5 ইন্টু 0.65 বাই 27 মাল্টিপ্লাইড বাই 18.2 ইন্টু 18.2 হবে, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে আমাদের, আমি এখানে ক্যালকুলেশনটা করছি না, তোমরা নিজেরা করে নেবে ওখানে। যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এইচ এর মানটা আমরা যেটা পাবো সেটাই হবে দ্বিতীয় জমিটিকে কতটা মিটার গভীর গর্ত করা হয়েছে, তাহলে আমরা পেয়ে যাবো ওখানে। তো আশা রাখি আজকের ক্লাস তোমাদের ভালো লেগেছে। যদি তোমাদের ক্লাস নিয়ে তোমাদের কোনো অঙ্কের সলিউশন নিয়ে কোনো রকম ডাউট বা কোয়েরিজ থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং প্রচুর পরিমাণে শেয়ার করো তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে, যাতে আমার সহযোগিতাটা সকলের কাছে পৌঁছিয়ে যায়। আপকামিং এক্সামগুলো তোমাদের যাতে ভালো হয় আমি তার ব্যবস্থা করব, ভালো করে তোমাদের শেখাবো, বোঝাবো। আর অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এখানে, আর বেল আইকনে ক্লিক করে দেবে যাতে পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছিয়ে যায়। থ্যাংক ইউ।